আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজার দেশ রাজস্থান, সেই থেকে এই জায়গার নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্য, সমৃদ্ধ স্থাপত্যকলা সব দিক থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসের গলিপথ ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার ধুধু মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। এখানকার বালিয়াড়িতে রাত্রিবাস, ধুধু মরুভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। যেহেতু রাজার দেশ, তাই রয়েছে অপূর্ব সব কেল্লা বা দুর্গ। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, ব্যাখ্যা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। আর দুর্গগুলোর বিভিন্ন মহলে রয়েছে সোনার উপর যেন মেলা বসেছে। এই রকম সব মহলগুলোর অন্তঃসজ্জার অলঙ্করণের জন্য শত শত কেজি সোনা, রূপো আর মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র মূল্যবান ধাতুর অলঙ্করণই নয়, বর্ণের মধ্যে বৈচিত্র্যতা আছে এই রাজস্থানে। পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, রেড সিটি বিকানির আর লেক সিটি উদয়পুর। এই বৈচিত্র্যতা নিয়েই ভারতবর্ষের ভূখণ্ডে এক অসাধারণ বৈচিত্র্যময় রাজ্য এই রাজস্থান। আর মাউন্ট আবুর সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। তাছাড়া আছে চিতরগড়ের ইতিহাস, রানী পদ্মিনীর প্রাসাদ, আজমিশ্বরীর দরগা আর প্রাচীন পুষ্কর, সত্যিই মুগ্ধ করার মতন। আজকের পর্বে আমরা প্রথমে দেখব যোধপুরে রাজস্থানের তাজমহল নামে খ্যাত জসমন্ত থাডা আর দুর্গভূমি রাজস্থানের অন্যতম সেরা মেহরানগড় দুর্গ। জয়সলমের থেকে আজ দুপুর 3:30 সবরমতী এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি যোধপুর স্টেশনে। ঘড়িতে সময় রাত 9:15। আমরা যোধপুর স্টেশনে এলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15। আমরা যোধপুর স্টেশনে এসেছি। এসে এখান থেকে একটা অটো নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। যোধপুর শহরের বিখ্যাত সর্দার বাজারের মধ্য দিয়ে আমরা এখন চলেছি হোটেল গুরু ইন্টারন্যাশনালের দিকে। যোধপুর স্টেশন এবং ঘন্টাঘরের মধ্যে অনেক হোটেল আছে, তবে রুম ভাড়া যোধপুরে অনেক বেশি। ট্রিপল বেডের রুম ভাড়া 2500-3000 হাজার বলছে। আমরা 2-3টে হোটেল দেখার পর গুরু ইন্টারন্যাশনালে আসি। যোধপুর শহরের জনবহুল মার্কেটের উপর এইটি হলো হোটেল গুরু ইন্টারন্যাশনাল। আমরা রিসেপশনের প্রাথমিক পর্ব সেরে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। রাজস্থান ভ্রমণের তৃতীয় দিনে আজকে আমরা এসেছি যোধপুরে। যোধপুর এখানে গুরু ইন্টারন্যাশনাল হোটেলে। এটা হচ্ছে যোধপুরের যে ঘন্টাঘর আছে সেই ঘন্টাঘরের কাছেই একদম। একদিকে স্টেশন আর ঘন্টাঘর মাঝখানে, মানে একদম ঘন্টাঘর থেকে 5 মিনিটের রাস্তা। আমরা এসেছি গুরু ইন্টারন্যাশনাল হোটেলে। হোটেলটা খুবই সুন্দর। তা আমি হোটেলের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের হোটেল রুমে চার্জ পড়েছে, এটা এসি রুম, আমাদের 1500 টাকা করে পার ডে চার্জ পড়েছে। তা আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। ফ্যান আছে, আয়না আছে, ডেকোরেশনটা খুবই ভালো। এখানে বেড, এইখানে একটা বেড, সিঙ্গেল বেড। এখানে যা বেডটা আছে মোটামুটি ডাবল বেড হলেও 3 জন শোয়া যাবে। আর এইখানেও একটা ফ্যান আছে, ওখানে একটা বসার, আর ওখানে রয়েছে আপনার সোফা।
আর ওখানে একটা টেবিল রয়েছে, এসি রয়েছে, ওইখানে টিভি, ফার্নিচার সবই রয়েছে। এখানে আয়না, একটা কাবার্ড রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা, সবই রয়েছে। এটা হচ্ছে গুরু ইন্টারন্যাশনাল হোটেল। এর খরচাটা পড়েছে 1,500 টাকা পার ডে। এইখানকার চেক ইন চেক আউট হচ্ছে এখানে দুপুর 12টার সময়, একদম রোডের উপরে, মেইন রাস্তার উপরে। এটা হচ্ছে যোধপুর মেইন মার্কেটের উপরে এই রাস্তাটা, একদম সিটি রোড। মানে এখানে থেকে বাস, গাড়ি, অটো, টোটো পর্যন্ত চলে এখানে, এবং জমজমার চারিদিকে মার্কেট, পুরো মার্কেট এরিয়ার মধ্যে এই হোটেলটা খুবই সুন্দর। এই প্রিয়ার হোটেল কাম রেস্টুরেন্টে আমরা এখন এখানে যাব রাত্রের ডিনারটা করতে। দেখা যাক কি পাওয়া যায়, একবার ভেতরে ঢুকছি। হোটেল গুরু ইন্টারন্যাশনালের পাশেই এটি হলো প্রিয়া হোটেল কাম রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে থাকা এবং খাওয়া দুয়েরই ব্যবস্থা আছে। এখানে আজকে আমাদের রাত্রে ডিনারটা আমরা করতে এসেছি। এখন সময় হচ্ছে রাত 10টা বেজে গেছে, 10:30 বাজে। রাত 10:30 বাজে আমরা ডিনারটা করবো। ডিনারের মেনুগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি আমরা কি কি অর্ডার দিয়েছি এবং কিরকম কি দাম পড়েছে। এটা যে প্রিয়া রেস্টুরেন্ট কাম হোটেল কাম রেস্টুরেন্ট, এই মেনুগুলো দিয়েছে, খুবই ভালো ভালো মেনু দিয়েছে। এখানে বাটার নান দিয়েছে, পাপড় দিয়েছে, বাটার নান 4টে আছে, 4টে বাটার নান আছে, পাপড় আছে। এটা সম্ভবত রাইস আছে, এটা রাইস, এটা মটর পনির দিয়ে রাইস আছে, ডাল আছে, ভেন্ডি দিয়ে একটা সবজি আছে, এটা পনিরের তরকারি আছে, স্যালাড আছে, এখানে পেঁয়াজ, লেবু, আচার আছে, এখানে আচার, আর পায়েস আছে, আর এখানে একটা রাজভোগ রয়েছে। এটা খুব ভালো টেস্ট খেতে, আমি তো খাচ্ছি, খুবই ভালো লাগছে। এটা চার্জ করেছে 290 টাকা পার প্লেট। একটা পাও ভাজি আছে। সুপ্রভাত, আজকে অক্টোবর মাসের 1 তারিখ। আমরা ওই বিকানির, রাজস্থানের বিকানির আর জয়সলমীর ঘুরে আমরা কালকে রাত্রিবেলায় 10টার সময় আমরা এসেছি যোধপুরে। দিন 3 হয়ে গেল আমরা ঘুরে বেড়াচ্ছি এই রাজস্থানে। 1459 সালে রাও যোধা রাঠোর দ্বারা প্রতিষ্ঠিত হয় এই নীল শহর যোধপুর। এই যোধপুর শহরে আমরা যে হোটেলে রয়েছি এটা হচ্ছে মেহরানগড় ফোর্ট আছে, ফোর্টের পাশে একদম হোটেল গুরু ইন্টারন্যাশনাল। তো যোধপুর শহরটাকে বলা হয় ব্লু সিটি যোধপুর। কেন বলা হয় যোধপুরটাকে ব্লু সিটি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। পুরো শহরটা পুরো একদম নীল। এই জায়গাটা এক সময় মারোয়ার রাজ্য ছিল, এইটাকে বলা হতো মারোয়ার রাজ্য। আর এই আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেহরানগড় ফোর্ট, একদম সামনে মেহরানগড় ফোর্ট। এই ফোর্টটা অনেকটাই উঁচু, লিফটে করে উঠতে হবে। একমাত্র এই ফোর্টেই, মেহরানগড় ফোর্টেই লিফটের ব্যবস্থা আছে। লিফটে করে উপরে উঠে ওখান থেকে আমরা নামতে নামতে আমরা সব দেখব। এখানকার বাড়িগুলো নীল রং করার পেছনে অনেক কারণ আছে। কেউ কেউ মনে করেন যে সেই সময় ব্রাহ্মণরা তারা তাদের বাড়িগুলো আলাদা করে আইডেন্টিফাই করার জন্য নীল রং করেছিলেন। অনেকে মনে করেন যে পোকামাকড় বিভিন্ন কিছুর উপদ্রব ছিল বলে তাই নীল রঙের সঙ্গে কোনো কেমিক্যাল মিশিয়ে হয়তো এগুলোকে
নীল রং করা হয়েছে। আবার কেউ কেউ মনে করে যে এখানে হয়তো প্রচন্ড গরম, তার নীল রং করলে ঘর বাড়িগুলো সমস্ত ঠান্ডা থাকবে, সেই কারণে নীল রং করা হয়েছে। দূরে তাজমহলের আকারে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যশবন্ত থাডা। যোধপুর শহরে আমরা এই যে চারিদিকে ব্লু রং করা রয়েছে, সমস্ত দেয়ালে সব বাড়িঘর সব ব্লু রং। আমার উপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট রয়েছে, আমরা ফোর্টের পাশেই রয়েছি। এইখানকার টাউনটাকে আমরা ঘুরে দেখে এখন আমরা মেহরানগড় ফোর্টের দিকে আমরা যাব। এখন আমরা যোধপুর ট্যুরে আমরা এসেছি। এখানকার তুর্জি কি ঝালরা অর্থাৎ যে স্টেপ ওয়েল আছে সেই স্টেপ ওয়েলটা, এটা সামনে আমরা এসেছি। তুর্জি কি ঝালরা হচ্ছে একটা চারদিক থেকে বেশ সুন্দর রাজস্থানী ঘরানার সেই ঐতিহাসিক সেই যে সিঁড়িগুলো, এই সিঁড়ি দিয়ে নেবে নিচে নামতে হয়, নেবে চারদিক থেকে নামা যায়, নেবে জল তুলতে হয়। হ্যাঁ, জলটা এখানে প্রিজার্ভ করে রাখা হয়, বৃষ্টির জল, কারণ এখানে রাজস্থান তো বৃষ্টি এখানে হয় না, মানে খুবই জলের কষ্ট। তাই যখন বৃষ্টিটা হয় সেই জলগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয় এই তুর্জি কি ঝালরা এইখানে। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना আমরা এখন অটো করে যোধপুর শহরটা ঘুরছি। এখন আমরা তুর্জি কি ঝালরা স্টেপ ওয়েল দেখে এখন চলেছি আমরা মেহরানগড় ফোর্টের দিকে। ঐতিহাসিক জলাশয় তুর্জি কি ঝালরা দেখার পর আমরা মেহরান দুর্গকে পাশে রেখে এগিয়ে চলেছি যশবন্ত থাডার দিকে। এখানে জনপ্রতি 50 টাকার এন্ট্রি টিকিট কেটে আমরা প্রবেশ করলাম যশবন্ত থাডায়। এখানে ক্যামেরা, ট্রাইপড, সেলফি স্টিক অ্যালাউ নেই। মজে যাওয়া এই লেকের এই দিকটা সুন্দর লাল পাথরের রেলিং দিয়ে বাঁধানো। যোধপুর ভবনে এখন আমরা এসেছি যশবন্ত থাডাতে। এটা হচ্ছে রাজ পরিবারের অ্যাকচুয়ালি শ্মশান ভূমি। এখানে হচ্ছে রাজ পরিবারের যখন সদস্যরা মারা যেতেন, রাজা এবং রাজ পরিবারের সদস্যরা, তখন এইখানে তাদের সমাধি দেওয়া হতো। এটা হচ্ছে সেই যশবন্ত থাডা। যশবন্ত থাডার এই সমাধি সৌধে প্রবেশের সময়
সকাল 9টা থেকে বিকেল 5টে পর্যন্ত। এখানে ক্যামেরার ভিডিওগ্রাফি করার জন্য 50 টাকা এন্ট্রি ফি। যশবন্ত থাড়াতে দূরে ওটা হচ্ছে মেহরানগড় ফোর্ট। ওইখানে এই ফোর্টটা অনেকটাই বড় আছে। আর এটা হচ্ছে যশবন্ত থাড়া এক সমাধিভূমি। আমরা এখন এই দিকটাতে আমরা যাচ্ছি, আমরা এখন দেখবো। সেলফি স্টিক নিয়ে অ্যালাউড নেই এখানে। আপনি ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন, তার জন্য মোবাইল টোবাইলে কোনো চার্জ লাগবে না। এটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা মেহরানগড় ফোর্টের অনেকটা বড় লম্বা মেহরানগড় ফোর্ট। তার প্রাচীরটা দেখতে পাচ্ছেন। ফোর্টটা শুরু হয়েছে ওইখান থেকে, এই যে ঘুরে ঘুরে যাচ্ছে। ব্লু সিটি যোধপুর, সব বাড়িঘরগুলো সমস্ত সব নীল রঙের। আর এই সামনে রয়েছে রাজ পরিবারের সমাধিভূমি। এইগুলো প্রত্যেকটা হচ্ছে রাজ পরিবারের। ওটা হচ্ছে রাজ পরিবারের কোনো সদস্য, ছোট সদস্য, তার জন্য ছোট্ট সমাধিভূমি। আর বড়গুলো হচ্ছে বড়দের। যশবন্ত থাড়া হলো রাজস্থানের যোধপুরে অবস্থিত মারওয়ারের রাজপুত পরিবারের শ্মশান ভূমি। 1899 সালে যোধপুরের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়ের স্মরণে নির্মাণ করেছিলেন এই যশবন্ত থাড়া। এই সমাধিস্তম্ভটি মকরানা মার্বেলের জটিল খোদাই করা চাদর দিয়ে তৈরি, যাতে সূর্যের আলোয় আলোকিত হলে উষ্ণ আভা নির্গত হয়। রাজস্থানের যোধপুরের অধিকাংশ দর্শনীয় স্থানগুলোই স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে। তাই প্রথম দিন দরদাম করে 1000 টাকার মধ্যে একটি অটো ভাড়া করে সকালে প্রথমে চলে আসুন তুর্জি কি ঝালরা, এরপর যশবন্ত থাড়া, মেহরানগড় দুর্গ দেখে চলে আসুন মান্ডোরে, সেখান থেকে চলে আসুন সূর্যাস্ত দেখতে ঘণ্টাঘরে। রাজপুত পরিবারের শ্মশান ভূমির উপর অবস্থিত এই স্মৃতিসৌধ যশবন্ত থাড়ায় এলে দেখা যাবে মারওয়ারের রাজপুত রাজাদের বিভিন্ন ছবি, যার বেশ কিছু ছবি হাতে আঁকা। রাজা যশবন্ত সিং এর সমাধিস্তম্ভটি একটি মন্দিরের মতো। এখানে প্রতিদিন এই সকল পূর্বপুরুষদের পূজা অর্চনা করা হয় ঐতিহ্য অনুসারে। যোধপুর ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে প্রথমে উমেদ ভবন দেখে এরপরে চলে আসুন বিষ্ণই ভিলেজে। আর বিষ্ণই ভিলেজ দেখে দুপুর 2টোর মধ্যে চলে আসুন হোটেলে। আর দ্বিতীয় দিনে অটো ভাড়া মোটামুটি দরদাম করলে 1200 টাকার মধ্যে হয়ে যাবে। যশবন্ত থাড়ার এই স্মৃতিসৌধকে মারওয়ারের তাজমহল বলা হয়। सालों तो मुझे पैसे वो रखे লাল বেলে পাথরের উপর ঘোড়ার পিঠে রাজা যশবন্ত সিং এর পূর্ণাঙ্গ মূর্তি, যার একটি হাত নির্দেশ করা আছে মেহরানগড় দুর্গের দিকে। 1459 সালে রাও যোধা রাঠোর দ্বারা প্রতিষ্ঠিত হয় নীল শহর এই যোধপুর। এই জায়গাটা একসময় মারওয়ার রাজ্য ছিল। 1260 সালে রাজা রাও সিনহা এখানে রাজ্য তৈরি করে শাসন শুরু করেছিলেন। এখানকার রাজাদের
রাও বলা হয়, বিকানেরের রাজাদেরও রাও বলা হয়। আমরা এখন তুর্জিকি ঝালদার পর আমরা যশবন্ত থারা দেখে এখন এসছি আমরা মেহরানগড় ফোর্টে। মেহরানগড় ফোর্ট বাইরে থেকে অনেকবার দেখেছি, এখন আমরা ভেতরে যাব, একবার ফোর্টটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। মেহরানগড় ফোর্ট প্রথমবার যখন চোখের সামনে এই বিশাল মেহরানগড় ফোর্ট দেখলাম, চমকে উঠলাম। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, বর্ণনা করার ভাষা নেই। এই যোধপুরে বসতি নির্মাণের আগে মারওয়ারদের রাজধানী ছিল মান্ডোরে। নিরাপত্তার কারণে পাহাড়ের উপর রাজা রাও যোধা এই দুর্গ নির্মাণ করেছিলেন। রাজা রাও যোধার নাম অনুসারে এই জায়গার নাম হয় যোধপুর। যোধপুরের রাজারা ছিলেন সূর্যবংশী, তাই ফোর্টের নামকরণে তার প্রভাব আছে। মিহির শব্দের অর্থ সূর্য, আর গড় শব্দের অর্থ দুর্গ, তাই এই ফোর্টের নাম মেহরানগড়। 1459 সালে রাজা রাও যোধা এই মেহরানগড় ফোর্ট নির্মাণ করেছিলেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দুর্গের প্রবেশ পথ জয়প্রলে। প্রল শব্দের অর্থ দরজা। এই দরজা নির্মাণ করেছিলেন রাজা মানসিংহ 1808 সালে। জয়পুরের রাজা জগৎ সিংকে যুদ্ধে পরাজিত করেছিলেন। জয়ের সেই আনন্দে এই জয়প্রল নির্মাণ করেছিলেন। ফোর্টে প্রবেশের এরকম অনেকগুলো টিকিট কাউন্টার আছে। মেহরানগড় ফোর্টে জনপ্রতি প্রবেশ মূল্য 200 টাকা, আর স্টুডেন্ট আইডি দেখালে 100 টাকা। ফোর্টে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন পাথরের উপরে খোদাই করে মেহরান দুর্গের নকশা দেখানো হয়েছে। কোথা দিয়ে প্রবেশ করে কিভাবে যাবেন তা পরিষ্কারভাবে বোঝা যাবে। যেহেতু মেহরানগড় ফোর্টের উচ্চতা 120 ফুট, তাই একমাত্র এই মেহরানগড় ফোর্টেই লিফট আছে। লিফটে করে একদম টপে এসে কেল্লার ভেতরে দেখতে দেখতে নিচে চলে আসুন। আমরা মেহরানগড় ফোর্টের একদম লিফটে করে টপে চলে এসেছি। তা আপনারাও সবাই লিফটে করে, কারণ এটা 400-র উপরে, প্রায় 420-30 ফুট উঁচুতে, এই সুতরাং হেঁটে আসাটা খুব কষ্টকর, তাই আমরা লিফটে করে একদম টপে চলে এসেছি। এইখান থেকে আমরা সব দেখতে দেখতে নিচে নামবো, এটা সুবিধা হবে, আপনারাও তাই করবেন। আমি টপ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ছাদে দেখুন কত কামান আছে। সন্ধেবেলায় এখানে রেস্টুরেন্টের মতন বসে চা, স্ন্যাক্স, ডিনার পর্যন্ত করা যায়। আর এখানে এই কামানগুলো, এগুলো মুভ করার জন্য চাকা লাগানো আছে। আর এই যে চাকা দেখছেন, এটি জল তোলার জন্য ব্যবহার করা হতো। মেহরানগড়ের ছাদ থেকে একদিকে ব্লু সিটি যোধপুরের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অপরদিকে একটু খেয়াল করলেই দূরে দেখতে পাবেন একদিকে উমেদ ভবন, যশবন্ত থারা এবং যোধপুরের আইকনিক ঘণ্টাঘর। ছাদ থেকে আমরা প্রবেশ করছি এখন মহলের ভেতরে। এটি ডান দিকে, এটি সিঙ্গার চক। ঝরোখাগুলি অসাধারণ। রাজাদের সম্পত্তি এই দৌলতখানায় রাখা হতো। এখানে যে এই সোনার পালকিটা আছে,
তা মহারাজা অভয় সিং গুজরাটের গুনান খানকে পরাজিত করে এখানে নিয়ে আসেন। 12 জন বাহক মিলে এটি বয়ে নিয়ে যেত। রাজাদের ব্যবহৃত তরবারিগুলো একবার দেখুন, বাঁকা বিভিন্ন ধরনের এখানে তলোয়ার আছে। যুদ্ধের সময় ব্যবহারের জন্য এটি হলো শিরস্ত্রাস্ত্র। এটিতে নাক ঢাকা থাকত। হুঁকোর মতন এটা সুরাহি। রাজারা যখন যুদ্ধে যেতেন তখন এর মধ্যে অনেক বেশি করে আফিম দেওয়া হতো, ফলে যুদ্ধে লড়াই করার জন্য একটা জোশ পেতেন। এটি হলো হাতির দাঁতের তৈরি একটা ট্রেনের মডেল। বিভিন্ন ডিজাইনের কলসির মতন এইগুলো হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে। সোনার উপর জড়ি দিয়ে কাজ করা এইগুলো হলো রাজা এবং রানীর পোশাক। এইটি হলো 4টে চাবিযুক্ত একটি তালা, আর পাশের এইগুলো হলো ফোর্টের পোল বা দরজা বন্ধ করে আটকে দেওয়ার জন্য। এইগুলো হলো মারওয়ার ডাইনাস্টির বিভিন্ন রকমের কয়েন। এগুলো হলো রাজ পরিবারের ব্যবহৃত বন্দুক। প্রত্যেকটা বন্দুক 5 থেকে 6 ফুট হাইটের। ভেষজ উপাদান দিয়ে তৈরি বিভিন্ন রঙের দ্বারা নির্মিত এই চিত্রগুলো। আমরা চলে এসেছি মেহেরানগড় দুর্গের ফুলমহল এবং শীষমহলের দিকে। লাল হলুদ সামিয়ানার মতন এইগুলো যুদ্ধের তাঁবু হিসেবে ব্যবহার করা হতো। এটি হলো মহারাজা অজিত সিং এর ঘর শীষমহল। এই প্যালেসের মধ্যে সব থেকে সুন্দর মহল এই শীষমহল। রাজা অভয় সিংহ 8শ শতাব্দীতে এই মহল তৈরি করেন। মনোরঞ্জনের জন্য এখানে সঙ্গীত নৃত্য পরিবেশিত হতো। এই মহল বানাতে
27 কিলো সোনা ব্যবহার করেছিলেন। আর যে গ্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল। বিভিন্ন ডিজাইনের সোনা রূপার জরির কাজ করা রাজ পরিবারের ছোট ছোট সদস্যদের পোশাক। এটা হলো দেওয়ানি ঘাস। রাজা সভাসদদের সঙ্গে এখানে আলোচনায় বসতেন, আর রানীরা পাশে ওইগুলোতে বসতেন এবং শুনতেন বিচার ব্যবস্থা সহ সব বিষয়ে, এবং রাজাকে পরামর্শও দিতেন। এখানে যুদ্ধে ব্যবহারের জন্য কত বড় বড় বল্লম আর তলোয়ার, আর কত রকম ডিজাইনের বিভিন্ন অস্ত্রশস্ত্র আছে। এখানে সম্রাট আকবর এবং তৈমুরের মতন মহান শাসকদের তরবারি প্রদর্শিত আছে। খোলা আকাশের নিচে এটি হলো হোলি চক। হোলির সময় রানীরা এখানে হোলি খেলতেন। এটি সাক্ষী মহল। এখানে জানলা দরজার কাজ দেখুন কত সুন্দর। এই ঘরটায় মনিমজি থাকতেন হিসেব নিকেশ করার জন্য। সামনে দোয়াত খাতা সবই আছে। এখন আমরা এসেছি মেহেরনগড় ফোর্টের রানী মহলের সামনে। রানী মহলটা একবার দেখে দিচ্ছি, এর কারুকার্যগুলো এবং ভেতরে কি কি আছে সবকিছুই।
বিভিন্ন ডিজাইনের অপূর্ব সব ঝরোখাগুলোতে বিভিন্ন রকম স্থাপত্য রয়েছে। কোথাও বা বাংলার দোচালা কুড়ে ঘরের স্থাপত্য আছে। এটি হলো জানানা মহল। মহিলারাই এখানে থাকতেন, পুরুষদের প্রবেশাধিকার ছিল না। রাজ পরিবারে নবাগত ছোট ছোট সদস্যদের জন্য পৃথক পৃথক ধাতব দোলনা, অপূর্ব সুন্দর তার ডিজাইন। মেহরানগড় ফোর্টের ভেতরে মিউজিয়াম শপ আছে। এখানে রাজস্থানী পোশাক, জুতো এবং জুয়েলারির সম্ভার আছে, তবে দাম অনেকটাই বেশি। ফোর্টের ভেতরে রাজ পরিবারের একটি প্রাচীন মন্দির এটি। ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখালাম। মেহরানগড় ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে উমেদ ভবন প্যালেসের দিকে যাব। আজকে এখন দশেরা চলছে, এখন এখানটায় সব নবরাত্রি, সব প্রচুর ভিড় ভাট্টা, লোকজন, জনসমাগম সব হয়েছে। হ্যাঁ, তা আর রাস্তাগুলো প্রচণ্ড এখানে খাড়াই আছে, যদিও স্লোপিং আছে, তা আমাদের সাবধানে নামতে হচ্ছে। আমরা লিফটে করে উঠেছিলাম,
আর এখন দেখে দেখে আমরা নিচের দিকে আমরা নামছি। এইগুলো হচ্ছে খাড়াই করা, এই কারণে হচ্ছে যে শত্রুপক্ষ যাতে উঠতে বেগ পায় এবং তাতে কষ্ট যাতে হয়, এবং প্রত্যেকটা পোল বা গেটের গেটটা হচ্ছে বাঁকের মুখে, অর্থাৎ এই আর গেটগুলোর মধ্যে হচ্ছে সব স্পাইক দেওয়া, যাতে হাতিও যাতে ধাক্কা মেরে খুলতে না পারে। মেহরানগড় ফোর্টটা নির্মাণের পেছনে একটা ইতিহাস রয়েছে। রাজা যশবন্ত সিং এই সময় এখানে একটা ফোর্ট বানাবে বলে ঠিক করেছিল। তার এই জায়গাটা পছন্দ করেছিল এই পাহাড়ের উপরে, কিন্তু সেই সময় এই পাহাড়ে একজন সাধু থাকতেন। রাজা সেই সাধুকে চলে যেতে বলেন এই জায়গা ছেড়ে, কারণ তিনি এখানে একটা দুর্গ নির্মাণ করবেন। কিন্তু সেই সাধুজি যেতে রাজি নন সাধনার জায়গা ছেড়ে। রাজা বলপূর্বক তখন সেই সাধুকে এখান থেকে সরিয়ে দেন। তখন সাধু অভিশাপ দিয়ে যায়, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এইখানে তোমাদের পরিবার কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। আর এই যোধপুরে তোমরা যে দুর্গ নির্মাণ করবে সেখানে তোমাদের খুবই কষ্ট হবে, জলের কষ্ট, তা তোমরা শান্তিতে এখানে থাকতে পারবে না। তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন কি করবেন। তখন তিনি তার সভাসদদের নিয়ে একটা আলোচনায় বসলেন কি করা যায়। সেই হিসাবে আলোচনা করে সিদ্ধান্ত দেন পণ্ডিত ব্যক্তি, যে কেউ যদি স্বেচ্ছায় এখানে আত্মাহুতি দেয়, মাটির তলায় নিজেকে যদি আত্মাহুতি দেয়, তাহলে সেই অভিশাপটা কেটে যাবে। তা কে করবে সেই নিজেকে আত্মবলিদান, কে করবে এখানে? তা খুঁজে খুঁজে একজনকে পাওয়া গিয়েছিলেন, তিনি হচ্ছেন রাজারাম মেঘওয়াল। তিনি তখন বললেন যে আমি আত্মাহুতি দেবো, যেহেতু রাজা একটা এখানে এত সুন্দর একটা জিনিস, একটা দুর্গ নির্মাণ করবেন, তাহলে তার জন্য আমি আত্মাহুতি করব। উনি আত্মাহুতি করেন এখানটায়। তার পরিবারের প্রতি বংশ পরম্পরায় রাজ পরিবার এখনো তাদের বংশধরদের দেখভাল করে, তাদের সমস্ত দায়িত্ব এই যোধপুর রাজা তাদের পরিবারের বংশধরদেরও সবার যাবতীয় দিকগুলো দেখাশোনা করে। সেই রাজারাম মেঘওয়ালের সেই সমাধি ভূমিটা সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এই স্থানে মেহরানগড় দুর্গের নিচে আজও শায়িত আছেন রাজারাম মেঘওয়াল। দুর্গভূমি রাজস্থানে যতগুলো দুর্গ আছে তার মধ্যে অন্যতম এক সেরা দুর্গ হলো এই মেহরানগড় দুর্গ, যার নির্মাণের পেছনে এক আত্মবলিদানের ইতিহাস আজ আমরা জানলাম। মেহরানগড়ে এইরকম 7টি প্রোল বা দরজা আছে, যার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর যারা হেঁটে ফোর্টে ঘুরবেন তাদের এই পথ দিয়েই যেতে হবে। মেহরানগড় ফোর্ট সহ গোটা রাজস্থান ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে এই সময় হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া এবং বিভিন্ন ধরনের খরচগুলো প্রায় 3 গুণ বেড়ে যায়। বর্তমানে যে দুর্গটি দাঁড়িয়ে আছে তার বেশিরভাগটাই মহারাজা যশবন্ত সিং 1638 থেকে 1678 সালের মধ্যে তৈরি করেছিলেন। আগামী পর্বে আমরা দেখব বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলোর মধ্যে একটি যোধপুরের উমেদ ভবন প্যালেস,
রাবণের স্ত্রী মন্দোদরীর বাসভূমি মান্দর এবং যোধপুরের বিখ্যাত ঘণ্টাঘর।